এরপর যেহেতু পুলিশ আমার পরের বক্তা ঘটনাচক্রে, তার সম্পর্কে রসিকতা করে বলাই যায় যে তিনি আইপিএস অর্থাৎ ইন্ডিয়ান পুলিশ সার্ভিস থেকে শটান ঝাঁপ দিয়েছেন ইন্ডিয়ান পলিটিক্যাল সার্ভিসে, অন্তত বেঙ্গল পলিটিক্যাল সার্ভিসে তো বটেই। আগের দিনও বলেছি যে তার এবং তার দলের সাফল্যের অঙ্কটা ব্যস্তানুপাতিক। তৃণমূলের চরম সুদিনে 2024 লোকসভায় তিনি হেরে গেলেন, আবার তৃণমূলের চরম দুর্দিনে তিনি পৌঁছে গেছেন বিধানসভায়, তাও 1-2 হাজারের ব্যবধানে নয়। প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থীকে তিনি বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন 63,000-এরও বেশি ভোটে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে দলের বড় নেতারা বড় বেশি পুলিশ নির্ভর হয়ে পড়েছিলেন। আমার পরের বক্তা সবথেকে ভালো বলতে পারবেন যে আগের আমলে পুলিশও কি বড় বেশি রাজনীতি নির্ভর হয়ে পড়েছিল। আমার পরের বক্তা চাঁচলের তৃণমূল বিধায়ক প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়। শুভ সন্ধ্যা, সকলকে নমস্কার। আজকের যে মোশন রয়েছে সেই মোশনের 3টে হাইলাইটস ছিল। একটা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি। আলোচনা প্রসঙ্গে তার মধ্যে অবধারিতভাবেই ল অ্যান্ড অর্ডার, পোস্টপোল ভায়োলেন্স এবং একাধিক ঘটনা যা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের কালেকটিভ কনসেন্সকে নাড়িয়ে দিয়ে গেছে সেটাও এসছে। ফলে আমরা যদি ধরে নিই যে 4টে ভার্টিক্যালসের উপর আলোচনা করতে হবে, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, তার সাথে ল অ্যান্ড অর্ডারের যে প্রশ্নগুলো এসছে সেইটা কোথায় অ্যাসপিরেশন, কোথায় আকাঙ্ক্ষা, নতুন সরকারের কাছে কী প্রত্যাশা। শিক্ষা, স্বাস্থ্য এই দুটো বিষয় অর্থনীতির উপর অনেকটা নির্ভর করে। পশ্চিমবঙ্গে বাম থেকে তৃণমূল শাসনে আসার সময়ে একটা লেফটিস্ট যে ইকোনমি থাকে তার থেকে একটা সোশ্যালিস্টিক ইকোনমিতে আমরা জাম্প করেছিলাম। যখন তৃণমূল থেকে বিজেপিতে পশ্চিমবঙ্গের মানুষের অ্যাসপিরেশনে আজকে বিজেপি বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসছে, তখন বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের মানুষের অ্যাসপিরেশন পাল্টেছে এবং সেটা পজিটিভ সাইন। কোনো জায়গাতে হেরে যাওয়ার পরে শুধুমাত্র কতগুলো এক্সকিউজ দেওয়া খুব একটা ম্যানলি নয়। ফ্যারিঞ্জাইটিস, ল্যারিঞ্জাইটিসের মতন এক্সকিউজাইটিসও একটা রোগ, কিছু হলেই একটা এক্সকিউজ দিয়ে দেওয়া। আমি সেই রাস্তায় একেবারেই যাব না। বিজেপি যে মডেলটাকে গোটা ভারতবর্ষে অ্যাডপ্ট করে সাকসেসফুল হয়েছে, সাকসেসফুল তো হয়েছে। আজকে গোটা ভারতবর্ষে কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, পাঞ্জাব এবং এদিকে টিম করে ঝাড়খণ্ড বাদ দিলে JNK, বাকি সবটাই স্যাফরন। এই যে একটা স্যাফরন জুগারনাট পুরো ভারতবর্ষকে রুল করেছে, তার মূল কারণটা হচ্ছে যে ভারতবর্ষের মানুষের ক্রমবর্ধমান অ্যাসপিরেশন যা অন্যরা ফুলফিল করতে পারেনি। প্রত্যেক পলিটিক্যাল পার্টি মনে করে বা সেই স্বপ্ন দেখে, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। কিন্তু বাসযোগ্য করে যাব আর বাসযোগ্য করার যে এক্সিকিউশন প্রসেস, তার মধ্যে বিস্তর ফারাক থাকে। 2011 তৃণমূলের আসার পর থেকে 2016 এবং 2021 তৃণমূলের বিপুল জয় প্রমাণ করে যে হাইপার ওয়েলফেয়ার স্টেটের যে মডেল তৃণমূল নিয়ে এসেছিল, যেখানে গ্রামীণ প্রান্তিক মানুষের কাছে সরাসরি ক্যাশ ফ্লো করানো হচ্ছিল এবং সেই ক্যাশ ফ্লো কোথাও গ্রামীণ অর্থনীতিকে বুস্ট করবে, এই ধ্যান ধারণা নিয়ে তৃণমূল চলেছিল। 2026 পশ্চিমবঙ্গ সেই ধ্যান ধারণাকে সমর্থন করেনি। তারা সমর্থন করেছে হেভি ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রির স্বপ্নকে। যে স্বপ্ন মানুষ দেখছে সেটা হচ্ছে ফ্রেট করিডর, সেটা হচ্ছে হেভি ইন্ডাস্ট্রি, ঝকঝকে রাস্তা, আধুনিকীকরণ এবং ডাইরেক্ট ক্যাশ ফ্লোর থেকে বেশি প্রেফার করা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টকে, যেমন PMAY, প্রাইম মিনিস্টার আবাস যোজনা। মানুষের বাঁচার যে অবস্থা তাকে উন্নতিকরণের যে মডেল, এটা একটা মডেল। আবার অন দ্য আদার হ্যান্ড সোশ্যালিস্টিক মডেলটাও একটা মডেল। আপনি বলতে পারবেন না যে এটা কোনো মডেলই ছিল না। 2016 এবং 21 তৃণমূলের বিপুল জয় হয়েছিল,
কারণ এই মডেলটার প্রতি তখন মানুষ আস্থা দেখিয়েছিল। 2026-এ অ্যালং উইথ মেনি ফ্যাক্টরস পশ্চিমবঙ্গের মানুষের অ্যাসপিরেশনটা বদলেছে। তারা মনে করছে যে এই মুহূর্তে দরকার হচ্ছে এমন কিছু, এমএসএমই নয়। এমএসএমই তৃণমূল সরকার চেষ্টা করেছিল, অনেকটাই করেছিল। এমএসএমই নয়, চাইছে হেভি ইন্ডাস্ট্রি, ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি। এই শিফটটা হয়েছে, এটাকে স্বীকার করে নিতে হবে। আমরা ধরতে পারিনি। তৃণমূল কংগ্রেস কোথাও ফেল করেছিল এই পালসটাকে রিড করতে, তাই তাকে ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে। কোনো দল 200+ আসন থেকে যখন 80-তে নেমে আসে, বুঝতে হবে কোনো জায়গাতে ম্যাচ রিড করতে সমস্যা হচ্ছিল। আনফোর্সড এরর করেছে, তারপরে কিছু বল নেটে মেরেছে, তাতে কিছু পয়েন্ট গেছে, কিন্তু মূল জায়গাটা হচ্ছে ধাক্কা লেগেছে। আমার সাথে কথা হচ্ছিল, আমি একদিন মোটরসাইকেল চালাচ্ছিলাম মালদাতে, বৃষ্টি হচ্ছে, দাঁড়িয়েছিলাম একাই। একটি ছেলে বলল, গল্প করছিল, আমাকে জাস্ট চেনে, দাদা হরিয়ানাতে গিয়েছে, রাস্তা খুব চওড়া, লোকের রোজগারও খুব ভালো, তাই এলি কেন? বললো না সবই ঠিক আছে, আসলে ভাবলাম বাড়িতে থাকবো একটু, এখানেই ভাল লাগে লোকের সঙ্গে থাকতে, গ্রামের মানুষের সঙ্গে থাকতে। বুঝলাম যে ওই ছেলেটা, যার হয়তো আগেই অ্যাসপিরেশন ছিল না, আছে, কিন্তু সে হরিয়ানা দেখে আসার পরে তার মনে হচ্ছে ওই মডেলটা প্রেফার করছে। এইটা কোথাও ক্যাচ করতে ভুল হয়ে গেছিল। কন্যাশ্রী, রূপশ্রীর মতন একাধিক প্রোগ্রাম, যেটা কোনো একটা সময় সাড়া ফেলেছিল, সেটা পরবর্তীকালে ক্লিক করলো না। লক্ষ্মীর ভাণ্ডারও ক্লিক করেনি, কারণ আবার বললাম যে শুধুমাত্র 1500 টাকার অ্যাসপিরেশনের থেকে বাঙালি এই মুহূর্তে অন্যভাবে ভাবছে। এরকম হতেই পারে, কোনো একটা দিন বাঙালি আবার অন্যরকম কিছু ভাববে, কিন্তু এই মুহূর্তের বাস্তবতাকে আপনাকে স্বীকার করতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে মাননীয় বিধায়ক ডক্টর ইন্দ্রনীল খাঁ বলেছেন, আমি ওনার সাথে অনেকগুলো বিষয়ে একমত। আমার মা 2025 সালে সরকারি হাসপাতালে মারা গেছেন, সাগর দত্ত স্টেট জেনারেল হাসপাতালে। আমার দাদা 2025 সালে সরকারি হাসপাতালে মারা গেছেন, কলকাতা মেডিকেল কলেজে। দুটো ক্ষেত্রেই স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত খারাপ ছিল, আমার নিজের চোখেই দেখা। স্বাস্থ্য ব্যবস্থাতে যে কমিটমেন্ট থাকা উচিত ছিল, সেটা ছিল না। আমি তার থেকে বেশি ইম্পর্টেন্স দেব, পার্সোনাল লস তো বটেই, এটা গ্রামগঞ্জের যে প্রাইমারি হেলথ সেন্টারগুলো, সেটা ডক্টর খাঁও স্বীকার করবেন যে ওটাই হচ্ছে একদম মাইক্রো লেভেলে স্বাস্থ্যের ব্যাকবোন। আমার নিজের বিধানসভাতে গত 7 দিনে আমি সরকারকে ধন্যবাদ দেব, তারা ইনক্লুসিভলি আমাদেরকে ইনভলভ করছেন। আমাকে বলা হয়েছিল সরকারের পক্ষ থেকে যে কুশিদা, বড়ই, রশিদাবাদের কতগুলো প্রত্যন্ত গ্রাম, যার নামই কেউ হয়তো শোনেনি, সেখানের পিএইচসির মিটিংগুলো আপনি অ্যাটেন্ড করবেন। এটা এসেছিল সিএমওইচের কাছ থেকে, আমি অ্যাটেন্ডও করেছিলাম। এই প্রথম হসপিটালগুলোতে যাওয়া এবং দেখলাম কোথাও একটি ডাক্তার, একটি নার্স, কোথাও ডাক্তার আছেন, কোয়ার্টার নেই, নার্সিং স্টাফদের অ্যাডুকেট ব্যবস্থা নেই। তার উপরে কিন্তু ডিপেন্ড করছে 15-20 হাজার লোক, যার কাছ থেকে চাঁচল যাওয়াটাই ডিফিকাল্ট, মালদা অনেক দূর। নতুন সরকারের কাছে আবেদন, অ্যাসপিরেশন, যে ডেফিনেটলি আপনারা উন্নত শিক্ষা ব্যবস্থা আনবেন, রোবোটিক সার্জারি ইমপ্রুভ করবেন, সার্ভাইকাল ক্যান্সারের টিকা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট স্টেপ আপনি বলেছেন। তার সাথে অনুরোধ যে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার বুনিয়াদী ভিত্তিকে একটু শক্ত করুন, নাহলে গ্রামের মানুষ কিন্তু খুব খারাপ অবস্থায় রয়েছে। শিক্ষা, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় গত ন্যাকে ডি গ্রেড পেয়েছে। ডি গ্রেড কখন পাওয়া যায় ন্যাকে? যখন আপনার টোটাল সিজিপিএ 1.51-এর নিচে হবে। মানে একটা বিশ্ববিদ্যালয় তার সিজিপিএ হচ্ছে 1.51-এর নিচে, সে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে কোনো অধ্যাপককে শোকজ করা হলো না কেন? ডেফিনেটলি আমাদের গাফিলতি। এই যে শিক্ষাতে বিশ্ববিদ্যালয় অটোনমাস মানেটা কি? কারো নিয়ন্ত্রণ নেই তার উপরে, সেখানে ছাত্ররা পড়তে যাবে। একটা ডি গ্রেড, ডি মানে হচ্ছে নো অ্যাক্রেডিশন। বিশিষ্ট শিক্ষাবিদ রয়েছেন, প্রাক্তন ভিসি, উনি ভালো বলবেন, অলমোস্ট নো অ্যাক্রেডিশন। একটা বিশ্ববিদ্যালয়ের এরকম পারফরমেন্স, তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেখানে কিন্তু মেজার নেওয়া প্রয়োজন আছে। শিক্ষাতেও অ্যাকাউন্টেবিলিটির প্রয়োজন আছে। নতুন সরকারের কাছে অ্যাসপিরেশন, শিক্ষা ব্যবস্থাতে অ্যাকাউন্টেবিলিটি আনুন।
কলেজ সার্ভিস কমিশন দিয়ে চাকরি পাওয়া শিক্ষকরা, অধ্যাপক অধ্যাপিকারা একটা কলেজে ঢুকবেন আর দিনের পর দিন সেই জেলাতে থেকে যাবেন, একদম ওখানে গাছ পাথর গজিয়ে দেবেন কেন? পুলিশের চাকরি পায় একটি কনস্টেবল যার মাইনে অনেক কম, তাকেও পুরো প্যান বেঙ্গল ঘুরতে হয়। আপনাদের সমস্যা কোথায়? ট্রান্সফার পলিসি কোনো একটা জায়গায় ইউনিফর্ম হওয়া উচিত, যে আপনি স্টেট লেভেল পরীক্ষা দিয়ে যদি আসেন, আপনাকে স্টেটের প্রত্যেকটা কর্নারে সার্ভ করতে হবে। গ্রামের ছেলেমেয়েটাও ডিজার্ভ করে, চাঁচলের ছেলেমেয়েটাও ডিজার্ভ করে যে আমরা কলকাতার একজন দামি নামি শিক্ষকের কাছে পড়ব, তাকেও যেতে হবে সেখানে। এটাকে ম্যান্ডেটরি করা প্রয়োজন, রোটেশন করা প্রয়োজন শিক্ষাতে। যেটা হ্যাঁ, যদি আপনি বলেন কিছুই কি হয়নি, একটা তথ্য দিই। NIRF র্যাঙ্কিংয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় কনসিস্টেন্টলি 1 থেকে 5-এর মধ্যে র্যাঙ্ক করে। ক্যালকাটা ইউনিভার্সিটি সবসময় 10-এর মধ্যে ছিল। আমি কথা বলছিলাম ওনার সাথে, 2025 সালে র্যাঙ্কিং স্লাম্প পড়ে 10-এর নিচে। আদারওয়াইজ কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিও 2023-24 সালে NIRF র্যাঙ্কিং, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের র্যাঙ্কিং, সেখানেও কিন্তু 4 to 8-এর মধ্যে রেঞ্জ করতো। এটাকেও ফেলে দেওয়া যাবে না। 90% ডেলিভারি হয়েছে পশ্চিমবঙ্গে গত 5 বছরে, ইনস্টিটিউশনাল ডেলিভারি রেকর্ড। HDI-তে আসেনি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এই কারণেই যে আমাদের রাজ্য নীতি আয়োগকে তথ্য পাঠায়নি। দ্যাট ওয়াজ এ মিস্টেক। প্রবলেমটা হচ্ছিল আয়ুষ্মান ভারত ভার্সেস স্বাস্থ্যসাথী নিয়ে। যেহেতু তথ্য যায়নি, এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ঠিক কোথায় র্যাঙ্ক করে NIRF-এর মতো আমরা বলতে পারিনি। কিন্তু 5%-এর থেকে কম চাইল্ড মর্টালিটি রেট পশ্চিমবঙ্গে গত 5 ইয়ার্সে ছিল। তাহলে কোনো ক্ষেত্রে সাকসেসফুল হয়েছে, কিন্তু ওভারঅল হেলথটা খুব খারাপ হয়ে গেছে। এই ওভারঅল হেলথটার জন্য আমাদের প্রত্যেকের আশা, প্রত্যেকের অ্যাসপিরেশন, নতুন সরকার, অনেক ব্রিলিয়ান্ট লোকজন এসছেন বিধানসভাতে, তারা এটাকে টেক আপ করবেন। টেক আপ করে যেখানে যেখানে ঘাটতি হয়েছে সেখানে তারা মিট আপ করবেন এই জায়গাটাকে। যে মডেল অফ ইকোনমি পশ্চিমবঙ্গে ডেফিনেটলি ইন্ট্রোডিউসড হবে, সেটা ওয়েলকাম। যখন মানুষ চেয়েছেন, মানুষের অ্যাসপিরেশন, তখন সেটাকে ওয়েলকাম করতে হবে। প্রবলেম একটা হতে পারে, সেটা হচ্ছে এই মডেল অফ ইকোনমির সমস্যা হয় যে ট্রিকল ডাউনটা কমে যায়। আপনার ইকোনমি টপ হেভি হয়ে যেতে পারে, একদম গ্রাসরুট স্তরে তার বেনিফিট যদি না পৌঁছায় মানুষের কাছে, তাহলে হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের বেনিফিট কিন্তু সবাই পাবে না। ফলে আমার অনুরোধ আবার সরকারের কাছে, এখন বলা হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাসপিরেশন হচ্ছে আপনারা ডেফিনেটলি একটা ক্যাপেক্স বেস ইন্ডাস্ট্রি করবেন। আমরা জানি যেখানে ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে গুরুত্ব দেওয়া হবে রেভিনিউ এক্সপেন্ডিচারের ওপরে, তার সাথে একটু এনশিওর করবেন কাইন্ডলি যেন ট্রিকল ডাউনটা হয়, যেন চুঁয়ে পড়ে নিচের স্তর পর্যন্ত মানুষ বেনিফিটটা পায়। লাস্ট বাট নট লিস্ট, যে কথাগুলো আমরা শুনলাম অত্যন্ত মর্মান্তিক, বেদনাদায়ক। যে কটা কেসের কথা বলা হয়েছে, আরজিকর, কামদুনি থেকে শুরু করে, এই ভাই বলেছেন ওনার দাদার ঘটনা আমরা শুনলাম, প্রত্যেকে আমরা জানি ঘটনাগুলো। দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এখানে কোনো রকম ডিফেন্ড করার কোনো বিষয় নেই। ইকোনমি, স্বাস্থ্য, শিক্ষাতে কোথাও কিছু বলার থাকতে পারে, কিন্তু যেখানে কোনো মানুষকে হত্যা করা হয়েছে, যেখানে কোনো কেসকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেখানে জিরো টলারেন্স। সেখানে ফাইল ওপেন করুন, যে বা যারা রেসপন্সিবল ছিল ব্যবস্থা নিন। সেটাও আমাদের কাছে, আমাদের অ্যাসপিরেশন নতুন সরকারের কাছে। ভালো থাকবেন আপনারা সকলে। শুভ সন্ধ্যা। ধন্যবাদ প্রসূনবাবু, সব থেকে বেশি ধন্যবাদ তার কারণ গঠনমূলক আলোচনা এবং প্রয়োজনে নিজের দলেরও সমালোচনা করলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।